হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যারা জিএনএম এনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে চলো জিকের আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর জেনে নেব তোমাদের প্রস্তুতিকে আরো স্ট্রং করার জন্য। ঠিক আছে, প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে আছে, ভালো করে দেখো এবং বুঝে রাখবে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন এখানে হচ্ছে যে ভাকরা যে একটা তোমাদের আঞ্চলিক নৃত্য, সেই নৃত্যকলা কোন রাজ্যে তোমাদের বলতে হবে। ঠিক আছে, তো আমরা জানি যে ভাকরা হচ্ছে অপশন এ অর্থাৎ পাঞ্জাবের একটা আঞ্চলিক নৃত্য। তোমরা প্রত্যেকটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি তোমরা জেনে রাখো, এগুলো অবশ্যই তোমাদের খুবই জানা দরকার, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। যেমন কুচিপুডি এই আঞ্চলিক নৃত্যটা অন্ধ্রপ্রদেশে, বিহু হচ্ছে আমাদের অসমের, কথাকলি মোহিনী নট্টম এই দুটো হচ্ছে কেরালা রাজ্যে, ভারত নট্টম হচ্ছে তামিলনাড়ুর, ডান্ডিয়া এবং গরবা হচ্ছে গুজরাটের, এবং ঘুমুর হচ্ছে তোমাদের রাজস্থানের, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা ভালো করে জানবে এবং অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেব। নেক্সট এখানে কি বলা হচ্ছে দেখে নাও, যে ওখা যে বন্দরটি রয়েছে সেটা কোন রাজ্যে অবস্থান করেছে। ওখা বন্দরটি, ঠিক আছে, সমুদ্র বন্দর, এটা কোথায় আছে না, তো অপশন এ আমরা সঠিক দেখে নেব, অর্থাৎ এটা অবশ্যই গুজরাটে আছে। পাশাপাশি আমরা জানবো, এগুলো অবশ্যই জানা তোমাদের খুবই দরকার আছে, কারণ চেন্নাই যে তোমাদের বন্দরটা রয়েছে সেটা তামিলনাড়ুতে, কোচি হচ্ছে তোমাদের কেরলে, এন্নর হচ্ছে তামিলনাড়ু, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গ আমরা সবাই জানি, কান্ডালা হচ্ছে গুজরাট, ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটক, মার্গাও হচ্ছে গোয়া এবং মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে এগুলো অবস্থিত। অবশ্যই এগুলো যে প্রত্যেকটা বন্দর রয়েছে তোমরা অবশ্যই একটু ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 3, কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই আমরা সবাই জানি যে প্রাচ্যের যে ব্রিটেন বলা হয়, অপশন আমরা বি কে চুজ করো, অর্থাৎ জাপানকে কি বলা হয়, প্রাচ্যের ব্রিটেন বলা হয়। পাশাপাশি তোমাদের জেনে রাখতে হবে আরো কোন দেশকে কি কি বলা হয়, তোমরা অবশ্যই এটা জেনে রাখো। যেমন শ্বেত হস্তির দেশ থাইল্যান্ডকে, নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়াকে, হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে, সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে। এছাড়াও আরো রয়েছে, দেখো এখানে মুক্তার দেশ কাকে বলে, এখানে মুক্তার দেশ বলা হয় কিউবাকে, প্রাচীরের দেশ বলা হয় চীনকে, আমরা সকলে জানি, নীল নদের দান বলা হয় মিশরকে, পবিত্র দেশ হচ্ছে ফিলিস্তিন, বজ্রপাতের দেশ হতে ভুটান, পিরামিডের দেশ হচ্ছে মিশর, সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। আমাদেরকে এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো অন স্ক্রিনে তোমাদের সামনে আছে, প্রত্যেকে ভালো করে দেখো। রামসার, এই রামসার সম্মেলনটি অনুষ্ঠিত হয় কত সালে, তোমাদের বলতে হবে যে রামসার যে সম্মেলনটি হয়েছিল সেটা কত সালে হয়েছিল। আমরা সবাই জানি এটা 1971 সালে কিন্তু হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জেনে রাখতে হবে। পাশাপাশি আমাদের জেনে রাখতে হবে, দেখো 1971 সালে ইরানের রামসার শহরে রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়। এটি হচ্ছে একটা জলাভূমি সংরক্ষণ। এটা কি, এটা সম্পূর্ণ জলাভূমি সংরক্ষণ। দেখো ভারতের এখন পর্যন্ত 75টি রামসার সাইটের তমকা পেয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন জলাভূমি ভারতের বৃহত্তম রামসার সাইটের আয়ত্তাধীন রয়েছে। সর্বোচ্চ ভারতের মধ্যে সর্বোচ্চ রামসার সাইট রয়েছে ইউপিতে, মানে উত্তরপ্রদেশে, 10টি এখানে রামসার সাইট রয়েছে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। তো রামসার সম্মেলনের ব্যাপারে পুরো ডিটেল কিন্তু আমরা জেনে গেলাম। এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু অবশ্যই করতে পারবো। দেখো তোমাদের প্রত্যেকের সুবিধার্থে, মানে তোমাদের প্রস্তুতিকে আরো স্ট্রং করার জন্য ইংরেজি, রিজনিং, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জিকে 6টা সাবজেক্ট মিলে আমার দ্বিতীয় ব্যাচে অ্যাডমিশন চলছে। তোমরা যদি পুরো ক্লাস পেতে চাও, পুরো ডিটেলের সাথে আলোচনা পেতে চাও, মক টেস্ট, পিডিএফ, রেকর্ডেড ক্লাস, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। সেকেন্ড ব্যাচ এবং এখানে 50টি সিট রয়েছে। এটা তো অবশ্যই তোমরা উত্তর করে দিয়েছো রামসার সম্মেলন, চলো একবার রিভিশন করে নাও। নিশ্চয়ই সবাই উত্তর করেছো 1971। ঠিক আছে, ফাটাফাট আমরা কিন্তু এর মধ্যে একটা রিভিশন করে নিলাম। যারা নিয়মিত ক্লাস দেখেছে একদম সবাই কিন্তু 100% উত্তর করে ফেলেছো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যে অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত। তোমাদের বলতে হবে অন্নপূর্ণা যে পর্বতটা রয়েছে এটা কোন দেশে অবস্থিত। আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ এটা নেপালে অবস্থিত।
পাশাপাশি মনে রাখো এগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। যেমন ধরো যে অযোধ্যা পাহাড়, পরীক্ষার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে অযোধ্যা পাহাড় কোথায় আছে, অবশ্যই আমরা জানি যে পুরুলিয়া। এদের এই আমার যারা ক্লাসে আছো, যারা ক্লাসগুলো দেখছো, তোমাদের মধ্যে যদি কারো পুরুলিয়া বাড়ি থাকে তাহলে অবশ্যই তোমরা জেনে গেছো। দেখো তারপরে এখানে বলা হচ্ছে বিহারীনাথ এবং পাহাড় এবং শুশুনিয়া পাহাড়, এই দুটো কিন্তু বাঁকুড়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম পর্বত শৃঙ্গ প্রায় পরীক্ষার ক্ষেত্রে আসে, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম পর্বত শৃঙ্গের নাম কি, আমরা সবাই জানি সন্দাকফু। এটা কোথায় আছে? দার্জিলিং আছে। এটা পশ্চিমবঙ্গের বৃহত্তম পর্বত শৃঙ্গ। বিভিন্ন পরীক্ষায় এটাও প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের মামা ভাগ্নে যে পাহাড় আছে সেটা কোথায় অবস্থিত, আমরা সবাই জানি এটা বীরভূমে অবস্থিত। তো যার যার পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং ও বীরভূমে মানে বাড়ি রয়েছে তারা কমেন্ট করো যে অবশ্যই তোমরা পাহাড়গুলো কিন্তু দেখেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, যে গান্ধী সাগর, এই যে গান্ধী সাগর অভয়ারণ্য রয়েছে এটা কোথায় অবস্থান করেছে? গান্ধী সাগর অভয়ারণ্য আমরা সকলে জানি এর সঠিক অ্যান্সার হবে এমপি, অর্থাৎ মধ্যপ্রদেশ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ফাটাফাট তোমরা কিন্তু দেখে রাখো। দেখো এখানে বলা হচ্ছে কর্মদ কুলাম, এই যে কর্মদ কুলাম জলবিদ্যুৎটা রয়েছে এটা কোথায় অবস্থিত? তোমাদের সকলকে বলতে হবে কর্মদ কুলাম যে জলবিদ্যুৎ রয়েছে এটা অবশ্যই অপশন এ, অর্থাৎ মেঘালয়ে অবস্থিত। ওকে, পাশাপাশি আমরা জানবো জলবিদ্যুৎ সম্পর্কিত কিছু তথ্য যেটা আমাদের অবশ্যই জানা দরকার। যেমন হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প প্রথম গড়ে ওঠে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে প্রথম জলবিদ্যুৎ গড়ে ওঠে সেটা হচ্ছে দার্জিলিং এর সিদারপংয়ে। দার্জিলিং এর সিদারপংয়ে জলবিদ্যুৎ ভারতের প্রথম গড়ে ওঠে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো পৃথিবীতে জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান হচ্ছে ষষ্ঠ, ভারতের স্থান 6তম এবং চীন হচ্ছে প্রথম পৃথিবীতে জলবিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। দেখো পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে নাসা আমরা সবাই জানি এটা হচ্ছে একটা মানে আন্তর্জাতিক স্পেস সংগঠন নাসা, যেটা ইউএসএ আছে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয় বলতো? এটা 1958 অর্থাৎ 1958 সালে এটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, পাশাপাশি তোমাদেরকে জানতে হবে এগুলো কেন তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা তো জানলাম, পাশাপাশি আমরা জেনে নেব দেখো এর সম্পর্কিত কিছু তথ্য আমাদের সামনে প্রেজেন্টেশন আমি করছি তোমাদের সামনে। দেখো এই নাসার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ওয়াশিংটনে রয়েছে, যেটা ইউএসএ অবস্থিত। ঠিক আছে, এবার নাসার ফুল ফর্মটা কি আছে? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এবারে দেখো নাসার মতোই কিন্তু একটা স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় রয়েছে? আমাদের ভারতে আছে, যেটার নাম হচ্ছে ইসরো। ভারতের নাম কি হচ্ছে? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আমাদেরকে কিন্তু এটা জানতে হবে, যার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে। আচ্ছা, ফাউন্ডারকে বিক্রম সারাভাই এর ফাউন্ডার, মানে তিনি এটা তৈরি করেছিলেন কত সালে? 15 আগস্ট 1969 অর্থাৎ 1969 সালে 15 আগস্ট, মানে আমাদের স্বাধীনতার দিনে আর কি। বর্তমানে চেয়ারম্যান আছেন এস সোমনাথ, বর্তমান চেয়ারম্যান আছেন এস সোমনাথ। আমাদের দেখো প্রত্যেকটা কিন্তু এই তথ্যগুলো অবশ্যই আমাদের জানা দরকার, কারণ পরীক্ষাকে ক্র্যাক করতে হলে আমাদের একটা ডিটেলের সাথে পরবর্তী কিন্তু অবশ্যই আমরা জেনে নেব। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 10 বলছে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমরা সকলে জানি নর্মদা নদীর যে উৎপত্তি স্থল হচ্ছে সেটা হচ্ছে অপশন সি, মানে অমরকণ্টক। যারা অমরকণ্টক করেছো তারা কিন্তু অবশ্যই সঠিক করেছো। পাশাপাশি আমরা যে তথ্যগুলো জানবো সেটা অবশ্যই ভালো করে দেখো, যে এই যে নর্মদা নদী অমরকণ্টকে উৎপত্তি লাভ করে সেটা খামবাদ সাগরে এসে মিশেছে। পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হয় যে নর্মদা নদী কোন সাগরে এসে মিশেছে? অবশ্যই খামবাদ আমাদের সাগরে এসে মিশেছে। আচ্ছা, এই নর্মদা নদীকে কি বলা হয়? মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়। ঠিক আছে, মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয় এই নর্মদা নদীকে। পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হয় যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে গড়ে উঠেছে? তাহলে অবশ্যই আমরা এখানে দেখবো সর্দার সরোবর বাঁধ কিন্তু নর্মদা নদীর তীরে গড়ে উঠেছে। আচ্ছা, নর্মদা নদীর তীরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা শহর গড়ে উঠেছে, সেটা হচ্ছে জব্বলপুর। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসে। যদিও নদী এবং তার তীরবর্তী কি কি শহর আছে সেটার পিডিএফ বা সেটা সম্পর্কিত আমরা ট্রিক্সের সাথে পরবর্তীতে আলোচনা করব। পরবর্তী প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে সালাল যে জলবিদ্যুৎটা রয়েছে সেটা কোথায় অবস্থিত? তোমাদের বলতে হবে। আমরা সকলে জানি যে সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। কোথায় অবস্থিত? এটা জম্মু ও কাশ্মীরে অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে যে ব্রোঞ্জ কি কি উপাদান দিয়ে তৈরি? এই ব্রোঞ্জ কি কি উপাদান দিয়ে তৈরি? আমরা সকলে জানি এর সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ তামা ও টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি।
আচ্ছা, এটা দেখো সবাই পারবে, যারা আমার পেড ক্লাসের সাথে সাথে যারা আমাদের বায়োলজি ঠিক আছে বা ফিজিক্সের রেগুলার বেসিস ক্লাসগুলো অ্যাটেন্ড করো, সকলে পারবে যে সূর্যশিশি কোন ধরনের উদ্ভিদ। হয়ে গেছে নিশ্চয় সবার উত্তর। চলো, এটা অবশ্যই আমরা জানি পতঙ্গভুক একটা উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন দেখো, সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? আমরা সকলে জানি সবরমতী আশ্রম, আমরা ইতিহাসে খুব ভালো করে পড়েছি। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। পাশাপাশি এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার যে সবরমতী যে আশ্রমটি, এটা সবরমতী নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, এবার সবরমতী কোথায় আছে? না তো আহমেদাবাদে আছে। আহমেদাবাদ কোথায় আছে? না তো গুজরাটে আছে। গান্ধীজি কি করেছিলেন? 1923 সালের 12 মার্চে ডান্ডি মার্চকে নেতৃত্ব দিয়েছিলেন, যা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। অর্থাৎ সবরমতী আশ্রম থেকে 1923 সালে গান্ধীজি 12 মার্চ ডান্ডি উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, যেটা ডান্ডি মার্চ নামে কিন্তু পরিচিত। আচ্ছা, সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে প্রথমবার জাতির জনক হিসাবে অভিহিত করেছিলেন। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে প্রথমবার জাতির জনক হিসাবে পরিচিত করেছিলেন বা তিনি বলেছিলেন। পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, যে আড়াই দিন কা ঝোপড়া, ঠিক আছে, আড়াই দিনে ঝোপড়া কে তৈরি করেছিল বা কোথায় তৈরি করেছিল? আমরা সকলে জানি এটা তৈরি করেছিল আজমিরে। ঠিক আছে, এর মানে রিলেটেড কিছু আমরা তথ্য অবশ্যই জানবো, আমাদের জানা অবশ্যই দরকার। পরীক্ষার ক্ষেত্রে পুরো ডিটেলের ভাবে আমরা ক্লাস করবো কিন্তু। ঠিক আছে, আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে যখন মোহাম্মদ ঘুরি পরাজিত করেন, তখন আজমিরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন এবং অনেক মন্দির দেখেছিলেন। তাই তিনি কুতুবুদ্দিন আইবক ছিলেন আলাউদ্দিন খলজির একদম বিশ্বস্ত সেনাপতি। ঠিক আছে, তখন তাকে কি করেন? কৃতদাস হিসাবে তাকে বাজার থেকে নিয়েছিলেন। এই কৃতদাসকে একটা মসজিদ নির্মাণের কথা বলেন এই আজমিরে, এবং যাতে তিনি নামাজ পড়তে পারেন। আড়াই দিনের মধ্যেই মসজিদটা তৈরি করা হয়েছিল বলে এই নাম কিন্তু আড়াই দিন কা ঝোপড়া দিয়ে দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, যারা পেড ক্লাসের মধ্যে আছো তারা কিন্তু সবাই পারবে। আমি পেড ক্লাসের মধ্যে এই ক্লাসটা তোমাদের করেছিলাম যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম রিলেটেড কিন্তু আমি তোমাদের অলরেডি ক্লাস করে দিয়েছি। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? আমরা সঠিক উত্তর করব অবশ্যই অপশন বি, অর্থাৎ বুদ্ধ গয়ায়। ঠিক আছে, এই সম্পর্কিত কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের জেনে দরকার এবং সবাই পারবে যারা পেড ব্যাচের সঙ্গে আছো। পেড ব্যাচের সঙ্গে আছো তারা সকলেই কিন্তু পারবে, কারণ আমি তোমাদের এর সম্পর্কিত কিছু পিডিএফও দিয়ে দিয়েছি। ঠিক আছে, গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। পরবর্তী তথ্য আমরা জানবো যে আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, এবার এই চারটে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো। প্রথম সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে, প্রথম সম্মেলনটা হয়েছিল অজাত শত্রু, এটা অজাত শত্রুর নেতৃত্বে রাজগিরে। সেকেন্ড হয়েছিল তোমাদের 383 মানে 100 বছর পরে আর কি, কালাশোকের নেতৃত্বে বৈশালীতে। আচ্ছা, তৃতীয় সম্মেলন হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের নেতৃত্বে পাটলিপুত্রে। চতুর্থ সম্মেলন হয়েছিল 72 খ্রিস্টপূর্বাব্দে কনিষ্কের নেতৃত্বে কাশ্মীরে। আমরা অবশ্যই এগুলা ভালো করে মনে রাখবো। পরবর্তী প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা রেগুলার বেসিস আপডেট রাখো তারা কিন্তু সকলে করতে হবে। অর্থাৎ খলজি বিপ্লব কবে হয়েছিল তোমাদের বলতে হবে। অবশ্যই আমরা সকলে জানি 1290 সালে খলজি বিপ্লব হয়েছিল। এ সম্পর্কিত কিছু তথ্য অবশ্যই তো আমরা জেনে নেব নাকি? অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেমন ধরো যে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জালালউদ্দিন খলজি ছিলেন। এবং খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট বা শ্রেষ্ঠ কে ছিলেন? অবশ্যই আলাউদ্দিন ছিলেন। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। আচ্ছা, সেই সময় সুলতানি যুগের 5টি কিন্তু বংশ রাজত্ব করেছিল। সেই 5টি বংশকে আমরা কি করে মনে রাখবো? চলো, এই ট্রিকটা কিন্তু মনে রাখবে তোমরা। কোন ট্রিকটা? এই ট্রিকটা, অর্থাৎ দেখ তো সালা, কাজটা করতেই পারে না। আমরা কথায় কথায় বলি না, দেখ তো সালা, কাজটাই করতে পারে না, কাজ কর তাড়াতাড়ি। তাহলে এই যে দেখ তো সালা, এই দেখ তো সালা আমরা কথায় কথায় বলি, দেখ তো সালা। তো দেখ, এই দ দিয়ে দয়কার দিয়ে আমরা দেখবো দাস বংশ, খ দিয়ে খলজি বংশ, তো দিয়ে তুঘলক বংশ, সা দিয়া সৈয়দ বংশ, লা দিয়া লোদি বংশ। ঠিক আছে, সবারই মনে থাকবে। আমি আবারও বলছি, দ দিয়া দাস বংশ, খ দিয়া খলজি বংশ, তু দিয়া তুঘলক বংশ, সা দিয়া সৈয়দ বংশ, ল দিয়া লোদি বংশ। দেখ তো সালা মনে রাখলে 5টা কিন্তু তোমরা সুলতানি যুগের বংশ পেয়ে যাবে এবং সেটা পরস্পরস কিন্তু তোমাদের বলা হয়েছে। দেখো পরবর্তী, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো,
নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? আমরা সকলে জানি নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ, মানে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন সবাই পারবে, এটা কোশ্চেন দেখো খুবই গুরুত্ব, কি কারণে ব্ল্যাক ফুট ডিজিজ এই রোগটা দেখাতে? আশা করি সবাই পারবে এবং পারতে হবে। অবশ্যই আমাদের এখানে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ আর্সেনিকের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ কিন্তু দেখাতে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যদিও আমি এর আগে তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু অলরেডি বলে দিয়েছি। যেমন গান্ধীজিকে কে মহাত্মা নামে অভিহিত করেছিলেন? দেখো তথ্য রিলেটেড কিন্তু যদি ভালো করে মনে রাখো কিন্তু অবশ্যই মনে রাখতে পারবে। আমি কি বলেছিলাম? মহাত্মাকে, মানে গান্ধীজিকে মহাত্মা কে বলেছেন? অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে কমেন্ট করো এখানে সঠিক উত্তর কি হবে। এইভাবে নিয়মিত যদি রেগুলার বেসিস যদি তোমরা প্রত্যেকটা ক্লাস পুরো ডিটেলের সাথে আলোচনা করে সমস্ত কিছু বুঝতে চাও এবং 10-এর মধ্যে জিকের মধ্যে 10 পেতে চাও, তাহলে কিন্তু ক্লাসটা একটা লাইক করো পরবর্তী আপডেটের জন্য, যাতে রেগুলার বেসিস আমি তোমাদের পুরো ডিটেলের সাথে ক্লাস প্রেজেন্ট করতে পারি। আজকের মতো এটুকুই। যদি ভালো লাগে লাইক করবে, যারা ফোকাস রেখেছো 24কে ক্র্যাক করবে, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু অবশ্যই রেকর্ডেড ক্লাস দেখতে থাকো। প্রত্যেকে ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। টেক কেয়ার, জয় হিন্দ।